So in this way, in dividing the world into two segments, the Orient and the Occident, these Indologists for the first time provided the Europeans with an imperial gaze, G-A-Z-E, imperial gaze মানে এক ধরনের দৃষ্টি দেওয়া, যে দৃষ্টি দিয়ে আমি এই কলোনাইজদের দেখার চেষ্টা করছি, তাদের যে বিভিন্ন রিলিজিয়াস কালচারাল প্র্যাকটিসগুলোকে একটা বিশেষ ধরনের লেন্স দিয়ে দেখছি, কি দ্য লেন্স অফ আ সিভিলাইজড হিউম্যান বিইং, আ সুপিরিয়ার হিউম্যান বিইং। আমি একজন ইউরোপিয়ান সিভিলাইজড হিউম্যান বিইং, আমি এই লেন্স দিয়ে ভেরিয়াস সংস্কৃত অ্যান্ড অ্যারাবিক টেক্সটগুলোকে দেখছি এবং দেখে রেকগনাইজ করছি, বাহ, অনেক বছর আগে অনেক ইম্পর্টেন্ট জিনিসপত্র এই সমস্ত পুঁথিগুলো তো বলে গেছে, এটা তো শুধুমাত্র অসভ্য নয়। এবার এই যে দিস ভেরি discovery of the field of the Indology and Orientalism, it actually gives access to the Britishers and other colonizers to establish a strong cultural mechanism in India and other countries, যার থ্রু দিয়ে তারা এই যে কালচারাল লেন্স দিয়ে দেখার ফলে, যেটা থ্রু দিয়ে তারা এক ধরনের ইন্ডিয়ানদের ক্রিয়েট করতে পারলো যারা এই ইন্ডোলজি বা এই ওরিয়েন্টাল ডিসকোর্সটাকে সারেন্ডার করলো। তারা বললো হ্যাঁ সত্যিই তো সাহেবরা তো এই ব্যাপারগুলো নিয়ে সত্যিই আলোচনা করছে। এবং ডেফিনেটলি অবশ্যই এই সমস্ত ইন্ডোলজিস্টদের প্রেজ করতে হবে আমাদের অনেক না জানা আননোন কালচার্স ডিসকভারির জন্য, এবং ডেফিনেটলি এই সমস্ত কালচারগুলোকে সামনে আনা, ভেরিয়াস লস্ট translations of Ramayana and the Mahabharata, the Brihadaranyaka Upanishads. Max Muller have translated various important sacred texts of the East in আমি তিনি পাবলিশ করেন। এই যে এই পুরো যে পদ্ধতিটা, এইটাকে আমরা বলতে পারি কিন্তু অ্যাসিমিলেশন। এটা যেরকম প্রেজ করতে হবে because of the discovery of the various lost texts, at the same time we have to remember that this is a colonial mechanism. This form of assimilation is a form of colonial mechanism. In this particular stage, what occurs is the various translation of Sanskrit and Persian translation of various books, the discovery of the Indian law, religion, art and science, তাদের সঙ্গে এনকাউন্টার হচ্ছে এই স্পেসগুলোতে ইউরোপিয়ান এবং ইন্ডিয়ানদের মধ্যে। এই জন্য এই পার্টিকুলার এজটাকে বলা হয় এজ অফ অ্যাসিমিলেশন, কলোনিয়ালিজম। সেকেন্ড স্টেজকে আমরা বলতে পারি অ্যাসারশন অফ দ্য সুপিরিয়রিটি, যেখানে দ্য ইন্ডিয়ান টেক্সটস অ্যান্ড কালচার্স আর প্রিমিটিভ, ইররেলিভেন্ট অ্যান্ড আউট অফ ডেট, এটা বলতে পারবে। Unless and until this assimilation occurs, unless and until this discovery of the field of the Indology occurs, আমি তো বলতে পারবো না যে আমার টেক্সটটা বেশি সুপিরিয়ার। Unless and until I'm knowing your texts, your codified laws, your cultural practices, আমি ততক্ষণ তো বলতে পারবো না যে আমি তোমার চেয়ে বেটার। ফলে আগে আমি তোমার কালচারগুলোকে জানলাম, বুঝলাম, জানার পরে সেকেন্ড স্টেজ হচ্ছে অ্যাসারশন অফ দ্য ইউরোপিয়ান সুপিরিয়রিটি, that the Indian texts are completely irrelevant and hence we have to introduce the Western system of education into it. And stage 3 is the stage of imposition, that is English as the medium of instruction, and the publication of very important doctrine, Macaulay's Minute, which for the first time states the importance of creating a class of English-speaking people in India. So, for the first time, it also propounded the European notion of equality, liberty, development, modernization of knowledge and religion. So, in the stage 3, which is the stage of imposition, there for the first time occurs the change in the field of epistemology. জ্ঞান তত্ত্বের দিকে যে ধরনের ইন্ডিয়ান অ্যান্ড ইস্টার্ন নোশনস অফ ইকুয়ালিটি, লিবার্টি, ফ্র্যাটার্নিটি, সেই নোশনগুলোকে ওয়েস্টার্ন নোশনস অফ ইকুয়ালিটি, লিবার্টি, ডেভেলপমেন্ট, মডার্নাইজেশন, তাকে রিপ্লেস করা। দিস থিং has been called in various terms by various thinkers. Michel Foucault has called it as epistemic violence.
a violence on the level of the epistemology. তুমি এক ধরনের জ্ঞান তত্ত্বকে রিপ্লেস করে আর এক ধরনের জ্ঞান তত্ত্ব তার মধ্যে স্থাপন করছো, করে বলছো দিস ইজ এ সুপিরিয়র ফর্ম অফ নলেজ, এবং করে আস্তে আস্তে সেই যাকে তুমি একটা নেটিভ ইন্ডিজিনাস ফর্ম অফ নলেজ তাকে তুমি ইনফিরিয়ার বলে প্রমাণ করার চেষ্টা করছো এবং তাকে আস্তে আস্তে ইররেলিভেন্ট, অবসোলিউট এন্ড অবসোলেসেন্ট করে তুলছো। এই যে পুরো প্রসিডিওরটা এটা হচ্ছে ইম্পোজিশন। সো 3 স্টেজে হচ্ছে অ্যাসিমিলেশন, assertion of the superiority, and finally imposition. So this is another very interesting picture of colonialism which shows the flows of the migration. দেখলেই বুঝতে পারবে ফার্স্ট ওয়ার্ল্ড কলোনিয়াল পাওয়ারস দের ওয়ার্ল্ড থেকে ইউরোপিয়ান কান্ট্রি ফর এক্সাম্পল সেখান থেকে কারা কারা যাচ্ছে, অ্যাডভেঞ্চারার্স, আর্মি অ্যান্ড slaves because of these to maintain these adventurers and army, তাদেরকে মেনটেন করার জন্য যেতে হবে এই স্লেভসদেরকে। তো এরা যাচ্ছে থার্ড ওয়ার্ল্ডে। কিন্তু অন্যদিকে থার্ড ওয়ার্ল্ড থেকে এই ফার্স্ট ওয়ার্ল্ডে কারা আসছে, অফকোর্স স্লেভস, কন্ট্রাক্ট লেবারার্স, স্টুডেন্টস অ্যান্ড বিজনেসম্যান। অ্যাট দ্য সেম টাইম আরও অনেকে যাচ্ছে ফার্স্ট ওয়ার্ল্ড থেকে, দে আর ট্রাভেলার্স, মিশনারিজ অ্যান্ড ইমিগ্রেন্টস। মিশনারিজের দরকার ইন অর্ডার টু কনভার্ট দেম টু দ্য রিলিজিয়ান, ট্রাভেলার্সের দরকার তাদের ট্রাভেলিংয়ের কথাগুলোকে কোনো একটা জায়গায় ডকুমেন্টেশনের ফর্মে রাখার জন্য, যে ইন্ডিয়া বা চায়না কেমন দেশ ছিল। কিন্তু অন্যদিকে আমরা যদি দেখতে পাই যে ফ্লো অফ দ্য পিপল মাইগ্রেন্ট ফ্রম দ্য থার্ড ওয়ার্ল্ড টু দ্য ফার্স্ট ওয়ার্ল্ড তারা বেশিরভাগ ক্ষেত্রে স্লেভস অ্যান্ড কন্ট্রাক্ট লেবারার্স অ্যান্ড স্টুডেন্টস। সে সমস্ত খাতে এরা মানে সেই সময় সিভিল সার্ভিস পরীক্ষা দিচ্ছে, অ্যান্ড বিজনেসম্যান, টাটা, বিড়লা এদের লেভেলে। সো এই লেভেলেই মোটামুটি জেনারেলি ফ্লোজ অফ দ্য মাইগ্রেশন হয়েছে। সো নাও উই উইল ডিসকাস অ্যাবাউট ভেরিয়াস টাইপস অফ colonialism. What are the various types of colonialism? First is the pre-capitalist colonialism and the second is the modern colonialism. So what is pre-capitalist colonialism? That is before the advent of the Crusaders in the 2nd century. Genghis Khan's invasion of the Middle East as well as China in the 13th century. These are all pre-capitalist form of colonialism. And then comes the modern colonialism, European colonialism, invasion of Africa, Asia and America after the 16th century. যার পেছনে নানা ধরনের কারণ হিসেবে বলা হয় মডার্নাইজেশন, সিভিলাইজেশন, দ্য রাইজ অফ দ্য ন্যাশনালিজম, এগুলো ইনভলভড এই মডার্ন কলোনিয়ালিজমের মধ্যে। তাহলে কলোনিয়ালিজমকে আমরা ব্রডলি দুটো ভাগে ভাগ করতে পারি। ওয়ান ইজ প্রি ক্যাপিটালিস্ট কলোনিয়ালিজম অ্যান্ড অ্যানাদার ইজ মডার্ন কলোনিয়ালিজম। What is the basic difference between the two? Modern colonialism did more than extracting tribute, goods and wealth from the countries that it conquered, because it restructured the economies of the latter, of the colonized country. তাদের অর্থনৈতিক ব্যবস্থাটাকে সম্পূর্ণ পরিবর্তন করে দিয়েছে। অনেক ক্ষেত্রেই অটোনমাস ভেরিয়াস ফর্মস অফ স্মল ট্রেডস, autonomous various forms of people who are very ordinary, তাদের শিরদাঁড়াকে ভেঙে দিয়েছে এই সেকেন্ড ফর্ম অফ মডার্ন কলোনিয়ালিজম, বিকজ ইট হ্যাজ এক্সট্র্যাক্টেড অলমোস্ট অল দ্য ইকোনমিক ওয়েলথ ফ্রম দ্যাট পার্টিকুলার কান্ট্রি। যাতে সভরেন হওয়ার পরে, অটোনমাস হওয়ার পরে সেই দেশটার শিরদাঁড়াই নেই নিজেকে দাঁড়াবার। অনেক ধরনের পোস্ট কলোনিয়াল নেশনস ইন দ্য আফ্রিকা তাদের এতটাই খারাপ অবস্থা হচ্ছে, স্পেশালি বেলজিয়ান, কঙ্গো অ্যান্ড আদার্স, যারা এই ভয়ঙ্কর এক্সপ্লয়টেশনের পরে আর দাঁড়াতেই পারেনি। তো এই মডার্ন কলোনিয়ালিজমকে আমরা আবার অনেকগুলো ভাগে ভাগ করতে পারি। সেগুলো কি আমরা একটু দেখে নেব। দ্য ফার্স্ট ইজ নোন অ্যাজ দ্য সেকুলার কলোনিয়ালিজম। হোয়াট ইজ সেকুলার কলোনিয়ালিজম? ইট ইনভলভস লার্জ স্কেল ইমিগ্রেশন, often motivated by religious, political, economic reasons. For example, Australia, Canada and the United States. They are all examples of secular colonial societies where large number of European people, সাদা চামড়ার একটা বিরাট বড় পরিমাণে মানুষ সেখানে গিয়ে সেটেল করেছে। often motivated by religious conversion হতে পারে, পলিটিক্যাল কোনো কারণ হতে পারে, ইকোনমিক রিজনস হতে পারে। একটা বড় অংশ অন্য কোনো একটা দেশ থেকে গিয়ে সেই
সেই সমস্ত দেশে সেটেল করছে। In this case, Australia, Canada, United States, these states can be cited as the examples of settler colonialism. And then there comes exploitation colonialism. It involves fewer colonists and focuses on the exploitation of natural resources or population as labor, typically to the benefit of the metropole. So exploitation colonialism actually involves fewer colonists. The colonists are not large in number. For example, in case of the India, যেখানে আমরা দেখতে পাচ্ছি অনেকেই প্রশ্ন করে যে ওই কটা ব্রিটিশরা এসে এতগুলো ইন্ডিয়ানদের কেমন করে ডমিনেট করতে আরম্ভ করলো, হেজিমনাইজ করতে আরম্ভ করলো এতদিন ধরে, বিকজ অফ দেয়ার ইউজ অফ দেয়ার পাওয়ার মেকানিজম, very cunning use of the power mechanism, as well as the tremendous use of the administrative machinery. So this is an example of the exploitation colonialism, যেখানে fewer colonists and their main aim is to exploit the natural resources as well as exploit the population and benefit the metropole. So this particular category includes trading posts as well as larger colonies where colonists would constitute much of the political and economic administration. So this occurs in the case of the various Spanish, Dutch, French and British empires. So this is the example of the exploitation colonialism. Then thirdly, another very important thing is that of the surrogate colonialism, because it involves a settlement project supported by the colonial power in which most of the settlers do not come from a same ethnic group as that of the ruling power. So this is known as the surrogate colonialism, যেখানে এক ধরনের সেটেলমেন্ট প্রজেক্ট আর এক ধরনের কোনো কলোনিয়াল পাওয়ার চালাচ্ছে, দ্যাট ইজ সারোগেট। সারোগেট মানে আমরা অনেক ক্ষেত্রে বলি সারোগেট মাদার, যেখানে আসল সে মা নয়, অন্য কেউ জন্ম দিয়েছে সন্তানের, সে মানুষ করছে। So this is another surrogate form of colonialism. Then there is other form of colonialism known as the internal colonialism. It is a notion of uneven structural power between areas of a particular state. The source of exploitation comes from within the state, and this is demonstrated in the way the control and exploitation passes from whites in the colonizing country to the white immigrant population within a newly independent country. For example, in case of the South Africa, there occurs a very important event known as apartheid. What is apartheid? যেখানে সাউথ আফ্রিকার মধ্যেই ব্ল্যাকদের জন্য একটা অন্য কলোনি আর হোয়াইটদের জন্য একটা অন্য কলোনি। একটা সাপোজ ইউ আর গোয়িং টু আ মেট্রো স্টেশন অর টু আ নিয়ার বাই রেলওয়ে স্টেশন, সেখানে ব্ল্যাকদের ওঠার জন্য আলাদা সরণি, হোয়াইটদের ওঠার জন্য আলাদা সরণি, কমপ্লিটলি ডিভাইডেড। একটা পার্টিকুলার স্টেটের মধ্যেই আনইভেন স্ট্রাকচার, দু ধরনের মানুষদের প্রতি দু ধরনের যদি সরকারি নীতি হয় তাহলে একটা বলা হয় ইন্টারনাল কলোনিয়ালিজম। অনেকেই বলে আসাম, মণিপুর, এই সমস্ত নর্থ ইস্টার্ন স্টেট যারা যারা অ্যাকিউজ করে অনেক সময় যে তারা সমস্ত রিসোর্স পাচ্ছে না ভারতবর্ষের অন্যান্য স্টেটের মতো, তারা এই ইন্টারনাল কলোনিয়ালিজমের অ্যাকুইজিশন করে গভর্নমেন্টের এগেনস্টে। So internal colonialism, it's an uneven structural division of power within a sovereign independent state. তাকে বলা হয় ইন্টারনাল কলোনিয়ালিজম। আমি আগেই ডিসকাস করেছি কলোনিয়ালিজমের সূচনা লগ্নে যে সমস্ত ইম্পর্টেন্ট যুদ্ধগুলো হচ্ছে তার মধ্যে 7 ওয়ার্স ওয়ার একটা খুব ইম্পর্টেন্ট ওয়ার। it's a global war. Perhaps this is known as the First World War, fought between 1756 to 1763. It involved all the major 5 European great powers. It involved the Dutch, it involved England, it involved Spanish, it involved Italian empires, everything. So after this conflict, Great Britain and France broke out when the British attacked the disputed French positions in the North America. But later it actually established a strong British order after the 18th century. 18th century the British there
কলোনিয়ালিজম বিরাট বাড়তে শুরু করে, তার একটি বড় কারণ হচ্ছে এই দ্য 7 years war. This is another visual representation of the Anglo-French assault of Egypt in 1956. যখন দুজনে একসঙ্গে মিলে ইজিপ্টকে আক্রমণ করছে তেলের জন্য. The smoke rises from the oil tanks beside the Suez Canal hit during the initial Anglo-French assault on Egypt on 5th November 1956. সো আমি দেখাচ্ছি মানে কলোনিয়ালিজম কীরকমভাবে একটা ভয়ঙ্কর মানে একটা টেরিবল ফর্মিডেবল এফেক্ট এবং ইনফ্লুয়েন্স একটা কলোনাইজড স্টেটের উপরে আনতে পারে একটা হঠাৎ ভয়ঙ্কর আক্রমণ. তো আমি এই যে পিরিয়ডাইজেশন অফ দ্য ওয়েভস অফ কলোনিয়ালিজমকে 3টে ভাগে ভাগ করা আমি অলরেডি ভাগ করে তোমাদেরকে আলোচনা করে দিয়েছি. দিস ইজ অ্যানাদার ভেরি ইম্পর্টেন্ট পিকচার অফ লর্ড ক্লাইভ মিটিং উইথ মীর জাফর at the Battle of Plassey, পলাশী যুদ্ধ 1757, painted by Francis Hayman, যেখানে মীর জাফর who is known as the eternal traitor, একজন বিশ্বাসঘাতক যে লর্ড ক্লাইভের সঙ্গে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল. ক্লাইভ is congratulating him after the defeat of this Battle of Plassey 1757, যার থ্রু দিয়ে ব্রিটিশরা প্রথম বাংলাতে আস্তে আস্তে ঢুকতে আরম্ভ করে. কমার্শিয়াল পারপাস, মার্কেন্টাইল পারপাস ছেড়ে ইম্পেরিয়াল পারপাসে ট্রান্সফর্মড হয়. তাদের মেন এম বাংলার তখ্ত বা গদিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা সেই প্রথম থেকে শুরু হয়. আবার একটা এক্সাম্পল, দ্য ব্যাটল অফ দ্য ইসান্দওয়ানা ডিউরিং দ্য অ্যাংলো-জুলু ওয়ার, দ্য ওয়ার বিটুইন দ্য ট্রাইবাল লর্ড অ্যান্ড দ্য ব্রিটিশার্স. দেখতে পাচ্ছ প্রচুর ব্রিটিশরা অনেক বেশি ইকুইপড along with their swords and other weapons, where with their arrows and armors these Zulu tribe is not that equipped in order to tackle the British soldiers. The Delhi Darbar of 1877, proclamation of the Queen Victoria as the Empress of India, a very symbolic activity where it has been proclaimed that Queen Victoria is the chief lord and controller of the Indian empire of the Britishers. Okay, so it's a very important event কারণ এখান থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত থেকে ক্ষমতা প্রায় বেরিয়ে গেছে, 20 বছর হয়ে গেছে এবং কুইন ভিক্টোরিয়া ক্ষমতায় এসছে. সো ইন্ডিয়ার ক্ষেত্রে যেটা ঘটেছিল ভারতবর্ষের কলোনিয়াল পার্সপেক্টিভে আমি বলছি, মনার্কি, ইটস আ রাজতন্ত্র, ইটস আ ফর্ম অফ মনার্কি. সেখান থেকে আস্তে আস্তে কলোনাইজেশনের দিকে যাওয়া, ব্রিটিশরা কলোনাইজ করলো, এই রাজতন্ত্র থেকে এক ধরনের ব্রিটিশ গভর্নেন্স এবং সেখান থেকে ডেমোক্রেসি অ্যান্ড দেন লেটার আ ফর্ম অফ নিও কলোনিয়ালিজম আছে কি নেই তাই নিয়ে আমরা সবসময় প্রশ্ন তুলি. সো আ ট্রানজিশন ফ্রম দ্য মনার্কি ডাউন টু কলোনাইজেশন অ্যান্ড দেন টু ডেমোক্রেসি. So this is the journey, at least of the Indian subcontinent, and we can also say that it's the case of the most of the African continent as well. এক ধরনের ট্রাইবাল মনার্কি থেকে কলোনাইজেশন, সেখান থেকে ডেমোক্রেসি. সো এই হচ্ছে জেনারেলি এক ধরনের কলোনাইজেশনের আমরা বলতে পারি মানে মানে একটা জার্নি, একটা ট্রান্সফর্মিং জার্নি. নাও লেট আস হ্যাভ আ লুক ইনটু দ্য ওয়ার্ল্ড ম্যাপ অফ কলোনিয়ালিজম. দেখে নিই যে কোন কোন জায়গা কেমনভাবে ব্রিটিশ এবং অন্যান্য এম্পায়াররা দখল করে দিয়ে রেখেছিল নিজেদের মধ্যে. দিস ইজ দ্য ব্রিটিশ এম্পায়ার অফ 1920s. ক্যান ইউ বিলিভ? দিস ইজ ক্যানাডা, ব্রিটিশদের আন্ডারে. দিস ইজ আফ্রিকার সুদান, সাউথ ওয়েস্ট আফ্রিকা and Nigeria and other countries, Yemen and Oman, some part of the Turkey, the entire India and Pakistan and Bangladesh and Burma, and Australia, some portions of the New Guineas and some portions of the Malaysia, and of course this is the Great Britain, this is England, Scotland and Ireland. ছোট্ট তিনটে দেশ গোটা পৃথিবীকে কীভাবে কলোনাইজ করার চেষ্টা করেছে তার একটা ছবি আমরা দেখছি. দিস ইজ দ্য ম্যাপ অফ দ্য ব্রিটিশ এম্পায়ার as of 1910. দেখতে পাচ্ছ, these are all the flags. এখানে ব্রিটিশ এম্পায়ার তাদের
ইম্পেরিয়াল পাওয়ারকে এস্টাবলিশ করতে সক্ষম হয়েছে। Moving into the next slide, this is the image of the French Empire from 1919 to 1913. This entire portion of the Africa, Madagascar, of course some portion of the Thailand and Malaysia, and this is of course the France itself. So দেখতে পাচ্ছ এইটুকু দেশ কেমন করে গোটা পৃথিবীর অন্যান্য বিভিন্ন জায়গার উপরে বিরাট আধিপত্য স্থাপন করতে সক্ষম হয়েছে। This is the picture of Africa. So this particular area signifying Belgian Congo. These are the colors যেখান দিয়ে তুমি আইডেন্টিফাই করবে কোন দেশ, France. So these Algeria, the entire French West Africa, be it Algeria, be it Morocco, be it Gambia, এটা পুরোটা ফ্রেঞ্চদের দখলে। This entire visuals against of the scrambles of Africa, যার কালমিনেশন পয়েন্ট ছিল বার্লিন কনফারেন্স, যেখানে থ্রু দিয়ে কেমন করে ইউরোপিয়ান কান্ট্রিরা প্রায় নিজেদের খাবারের প্লেটের মতো এন্টায়ার আফ্রিকাটাকে ভাগ করে নিয়েছে নিজেদের মধ্যে। জার্মানি, ক্যামেরুন জার্মানি, সাউথ ওয়েস্ট আফ্রিকা জার্মানির আন্ডারে ছিল, অ্যান্ড দিস ইজ গ্রেট ব্রিটেন, অ্যাংলো ইজিপশিয়ান সুদান, Nigeria, Union of South Africa, of course Northern Rhodesia. These were all part of the British Empire. So French, British, German, Belgium, তারা মিলে আফ্রিকাকে এক্সপ্লয়েট করেছিল from around 1880 down to 1930, 1940. This is the picture of Africa, the map of Africa in 1914, 1914 সালে. This is a global map showing various colonial powers. For example, this is the French West Africa, this is British India. এই কালারটা ব্রিটেনের কালার, মানে এই কালারগুলো সিগনিফাই করছে কোন কোন দেশ কলোনাইজ করেছে কাকে কাকে। This is the Russian Empire, the French Empire, the entire French Empire, and of course this is the Spanish Empire. এটা বিভিন্ন ইন্ডিপেন্ডেন্ট স্টেটকে সিগনিফাই করছে, অ্যান্ড দিস ইজ দ্য এন্টায়ার রাশিয়ান এম্পায়ার। সো এরকমভাবে গোটা পৃথিবীটাই বিভিন্ন এম্পায়ারে প্রায় একটা সময় ডিভাইডেড ছিল। সো যেটার কথা আমি একটু আগে বলছিলাম, সেখানে আমি ফিরে আসবো, এসে বিভিন্ন ভেরিয়াস ভিজুয়াল রিপ্রেজেন্টেশন অফ দ্য কলোনিয়ালিজমে চলে গিয়ে পোস্ট কলোনিয়ালিজমে মুভ করব। তার আগে একটু বলে দিই এই কলোনিয়ালিস্ট ডিসকোর্সের যে বেসিক ইডিওলজিক্যাল ফাউন্ডেশন সেটা কি। দ্য বেসিক ইডিওলজিক্যাল ফাউন্ডেশন অফ দ্য কলোনিয়ালিস্ট ডিসকোর্স ইজ দ্য এক্সটেনশন অফ দ্য সিভিলাইজেশন, দ্য সো কল্ড বার্ডেন অফ দ্য হোয়াইট ম্যান, যে আমি একজন সাদা চামড়ার মানুষ, আমাকে তো সিভিলাইজ করতে হবে, যদি সিভিলাইজ না করি তাহলে কেমন করে চলবে, কেমন করে এই আফ্রিকানরা এই আনসিভিলাইজ কালো কালো লোকগুলো কেমন করে করে খাবে। So in La Réforme Intellectuelle et Morale, published in 1871, the Orientalist Joseph Ernest Renan, he advocated the imperial stewardship for civilizing the non-Western peoples of the world. The imperial stewardship for civilizing the non-Western peoples of the world. তাদেরকে কেমন করে নিয়ন্ত্রণ করবে এবং প্রায় স্টিওয়ার্ডশিপ নেবে, তাদেরকে ঠিকমতো করে শেখাবে যে কেমন করে চলতে হয়। And I'm quoting this particular passage from La Réforme Intellectuelle et Morale. He said, very important words, because through these words you will able to gauge the ideological foundation of colonialist discourse. The regeneration of the inferior or degenerate races by the superior races is part of the providential order of things for humanity. Can you believe? He is talking about the providential order, almost divine intervention of the God, as if God have intervened and God have instructed the Britishers and the French people to colonize the African and the Indian people, those who belong to the inferior and degenerate races. He is clearly declaring the colonized nations as inferior and degenerating races. So this is a providential order of things for humanity.
মানব জাতির স্বার্থে, মনুষ্যত্বের স্বার্থে তোমাকে কলোনাইজ করতে হবে বাবা। সো রেগের ইম্পেরিও পপুলাস ইজ আওয়ার ভোকেশন। Imperialize the population. So pour forth this all-consuming activity onto countries which, like China, are crying aloud for foreign conquest. As if they're crying aloud for foreign conquest. Tome colonize koro. Turn the adventurers who disturb European society into a ver sacrum, a horde like those of the Franks, the Lombards, or the Normans, and every man will be in his right role. So he is talking about the adventurers who have disturbed the European civilization. Adventurers like those of the Franks, Lombards, Normans. তাদের মতো করে মানে 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 অ্যাজ ইফ সেই সমস্ত অ্যাডভেঞ্চারারদের নিয়ে যাও, ট্রান্সফর্ম করো, এই কনকুইজিটরের রোলটা দাও, কনকোয়েস্ট করতে বলো তাদেরকে। বিকজ নেচার হ্যাজ মেড আ রেস অফ ওয়ার্কার্স, দ্য চাইনিজ রেস, who have a wonderful manual dexterity, those who have wonderful ability to do manual labor, Chinese labor, and almost no sense of honor. কোনো তাদের অনার নেই চাইনিজদের বলছে। Govern them with justice, levying from them tax now. কারণ কেন? তুমি তাদেরকে জাস্টিস দিচ্ছ, তাদেরকে প্রপারলি অ্যাডমিনিস্ট্রেশন দিচ্ছ, তার জন্য ট্যাক্স নাও। ইন রিটার্ন ফর দ্য ব্লেসিং অফ সাচ এ গভর্নমেন্ট, এত ভালো গভর্নমেন্ট দিচ্ছ, তার জন্য ট্যাক্স নাও। An ample allowance for conquering the race, and they will be satisfied, they will be very much satisfied, because he will rule in a very benevolent way. A race of tillers of the soil, the Negro. Treat him with kindness and humanity. Treat the Negroes with kindness and humanity. Shall we treat coin? And all will be as it should, a race of masters and soldiers. So, in the race only two classes will exist, one masters and another soldiers. The European race, let each do what he is made for, and all will be well. So, he is talking about a specific division of labor for all the races of the world. প্রত্যেকটা পৃথিবীর রেসের মধ্যে নাকি বিভিন্ন ধরনের কাজ করার এবিলিটি রয়েছে। ইউরোপিয়ানরা কি করবে? কলোনাইজ করবে, আর তো কোনো কাজ নেই। ফলে ইউরোপিয়ানরা মাস্টার্স হবে, সোলজার্স হবে, they will control the entire universe, and Chinese, Negro, Indian এদের উপরে colonize করবে। So this is the 1871 Orientalist discourse, La Réforme intellectuelle et morale by Joseph Ernest Renan, the French Orientalist. তাহলে বুঝতে পারছো কিভাবে ইউরোপিয়ান সিভিলাইজেশনের কলোনিয়ালিজম একটা ইডিওলজিক্যাল ফাউন্ডেশন হিসেবে কাজ করেছিল, কোন কোন ধারণার উপর দাঁড় করিয়ে কলোনিয়ালিজম দাঁড়িয়েছিল। These are some of the pictures that have collected from the Park magazine. এই Park magazine from the early 20th century অনেক ধরনের ইম্পর্টেন্ট কার্টুন বেরোলেন, লেট 19th century। তো সেই কার্টুনগুলোর ছবি আমার মনে হয় কলোনিয়ালিজমের একটা দুর্ধর্ষ ডিসকোর্স। এখানে একটা একটা অ্যাডভেঞ্চার বা এক্সপ্লোরার পৃথিবীর ম্যাপকে, গোটা কার্টোগ্রাফকে নিজের দখলে নেওয়ার চেষ্টা করছে, কনকোয়েস্ট করছে। সে দেখছে ইউরোপিয়ান সিভিলাইজেশনকে বিভিন্নভাবে, যে কেমন করে কোথায় আমি বন্দুক ছুড়বো, কোথায় ক্যানন বল ফেলবো। এখানে দিস ইজ আমেরিকান পিপল, ব্রিটিশদেরকে সাহায্য করার চেষ্টা করছে। দিস ইজ আ স্যাটায়ার, দিস ইজ আ স্যাটায়ার যেখানে হি ইজ অ্যাকচুয়ালি স্লিপিং অ্যান্ড ড্রিমিং অফ অল দিস থিংস। Satire on America, but this is also a visual representation of colonialism. যে কেমন করে একটা কলোনিয়াল এম্পায়ার করার কথা, ক্রিয়েট করার কথা এরা ভাবে। এই যে দাঁড়িয়ে তলোয়ার নিয়ে দাঁড়িয়ে রয়েছে, নেটিভ ইন্ডিজিনাস পিপলদের কন্ট্রোল করার চেষ্টা করছে। African babies, those who are crying, the British colonizer, the American colonizer is looking in a completely different way. So, the blessings of the benevolence, যেটা কলোনিয়ালিজম বারবার বলে যে আফ্রিকান শিশুদেরকে দেখো, এডুকেশনকে রিফর্ম করার চেষ্টা করো, কিন্তু আসলে যে একটা বিরাট ইকোনমিক এক্সপ্লয়টেশন চলছে তার কথা একবারও কিন্তু বলা হচ্ছে না। This is another example. These are the tribal people, and this is civilization. As if civilization এর ছাতার তলার মধ্যে দিয়ে ট্রাইবাল পিপলকে
বন্দুকের নল দেখিয়ে গুলি করে তাদেরকে সিভিলাইজেশন শেখাবে যে কেমন করে সিভিলাইজড হতে হয়। This is another representation where we can see a nurse is trying to cure an American or British, European or American soldier in the war front. She is perhaps almost a representation of Florence Nightingale, famous nurse of the 19th century Europe, war-laden Europe. But very important thing is that in a dreamy sequence here occurs a battle. আমরা দেখতে পাচ্ছি এটা ব্যাটলের ছবি, যেখানে ট্রাইবাল ম্যানদেরকে খুন করছে এই আমেরিকান এবং কলোনিয়াল পাওয়াররা। তখন কিন্তু কোনো নার্স নেই, তখন কিন্তু কোনোভাবে ইউরোপিয়ানদের মনের মধ্যে কোনো ধরনের গিল্ট বা ট্রমা জাগে না যে তাদেরকে সুস্থ করতে হবে। কোনো ধরনের রেসপন্সিবিলিটি বা লায়াবিলিটিও মাথায় আসে না যখন হাজার হাজার বছর ধরে এই কনকোয়েস্টের মাধ্যমে তারা মানুষজনকে খুন করেছে। একটা বলা যেতে পারে একটা মাস জেনোসাইড গোটা আফ্রিকা এবং ইন্ডিয়া জুড়ে বিভিন্ন সময় হয়েছে, তার খেয়াল কিন্তু একবারের জন্য রাখা হয় না। দিস ইজ a representation of the African people, যেখানে ইউরোপিয়ান and American naval troops are heading towards, as if Africa is being represented as almost as a monster who will devour all these naval ships. এই যে representation of Africa as monstrous race, as the race of the black people who are almost born to be slave, এই বিষয়টা নিয়ে কিন্তু মেজর মোস্ট কলোনিয়াল থিঙ্কার, যারা পোস্ট কলোনিয়াল থিঙ্কার, তাদের কিন্তু এই রিপ্রেজেন্টেশন নিয়ে প্রশ্ন যে কেন তাদেরকে এরকমভাবে দেখানো হবে। দিস ইজ ইংল্যান্ড ট্রাইং টু গ্র্যাব Canada, India, Egypt and various other foreign lands, almost like an octopus and snake. Another famous picture, the motherland, painted by the academic painter Adolphe Bouguereau. As if she is the Europe, and all other babies of various colors. For example, white colored baby, brown colored, black colored baby. They are as if taking help taking her blessings from the mother Europe, which is not at all a kind of authentic representation of the colonialist discourse. Rather, we can say that it is a part of the colonialist ideology. This is another picture of another satirical picture of the Britishers and the Americans. They are trying to show the white man's burden, as if তারা পিছের মধ্যে আফ্রিকান এবং ইন্ডিয়ান চাইনিজদের বই নিয়ে এই বিরাট বড় পাহাড়ের উপরে উঠছে। দিস ইজ জন বুল of the Great Britain and Uncle Sam of the United States trying to bear the people of Africa and India. So this particular image of the John Bull representing almost the stereotypical figure of the Great Britain and Uncle Sam representing United States, bearing the white man's burdens. You can see various African tribes, various Chinese and Indian indigenous people almost symbolizing as a form of burden of Uncle Sam and John Bull. They are carrying this burden in a very steep way of mountains. So by showing this very image, it actually delivers a very specific message that these people, these colonized people, are almost burdened to Great Britain and United States. They are almost as if completing a form of evangelical mission. যারা একটা বিরাট বড় ফিলান্থ্রপিক কাজ তারা করছে এই সমস্ত লোকজনকে পিঠের মধ্যে বয়ে নিয়ে বেরিয়ে। So by delivering the colored peoples of the world to civilization, they are doing almost a missionary job. এই ভিজুয়াল রিপ্রেজেন্টেশনগুলো এই ইমেজটাকেই সামনে আনার চেষ্টা করছে। সো
this is the last slide of my colonialism presentation. Then we will move into post-colonialism. So colonialism and imperialism, though they are often used interchangeably, it creates the most complex and traumatic relationships in human society. What's the meaning of the trauma? Trauma means where the immediate pain, the immediate agony, the immediate suffering fails to register inside the neurobiological system immediately, but rather it returns its haunting presence later. For example, the trauma of rape, the trauma of molestation, the tremendous trauma of being colonized. এটা পরবর্তীকালে ফিরে 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 আসে। তো এই যে কলোনিয়ালিজম একটা ভয়ঙ্কর ট্রমা তৈরি করে, it creates a great damage inside the mind of the people. So colonialism can be defined as conquest and control of other people's lands and goods. What is the effect of colonialism? The effect of colonialism actually occurs in 3 levels, in 3 layers. First, in the personhood. যে মানুষটা যে কনস্ট্যান্টলি রিপ্রেসড হচ্ছে কলোনিয়ালিজমের ফলে, একটা ইন্ডিভিজুয়াল হিউম্যান বিইং, দেয়ার অকার্স দ্য ডিহিউম্যানাইজেশন অফ দ্য সেলফ। সেই মানুষটা আর প্রত্যেক দিন মানুষ থাকছে না, ডিহিউম্যানাইজড হচ্ছে বিকজ অফ দ্য কলোনিয়ালিজম। যখন আমি তাকে প্রত্যেক দিন বলছি যে তুমি ইউ আর আ সার্ভেন্ট, ইউ আর দ্য রেস হু আর বারবেরিয়ান্স, তোমরা বর্বর, প্রত্যেক মুহূর্তে আমি তার সেলফ কনফিডেন্সে আঘাত দিচ্ছি। দেয়ার অকার্স দ্য ডিহিউম্যানাইজেশন অফ দ্য সেলফ, তাকে আমি একটা স্লেভে পরিণত করছি। অ্যান্ড ইনএবিলিটি টু সাপোর্ট অ্যান্ড প্রোটেক্ট দ্য সেলফ অ্যান্ড দ্য ফ্যামিলি, সেলফ ডাউট। সো পার্সনহুডের জায়গাতে সেলফ ডাউট ডিহিউম্যানাইজেশন করছে। নেশন, জাতির তরফে কী করছে? a complete value shifting and the loss of the identity. Whether I be a Sikh, I be a Parsi, a Bengali, আমার যে নিজস্ব জাতি, আই এম অ্যান ইন্ডিয়ান, এই যে ইন্ডিয়াননেস তার উপরে কোয়েশ্চেন আসছে, ব্রিটিশ রুল তার উপরে প্রশ্ন তুলছে। সো আমার ভ্যালু আইডেন্টিটি, লস অফ আইডেন্টিটি, my own faith on God, maybe he or she is a pagan deity, maybe I believe on polytheism, আমি অনেকগুলো ঈশ্বরে বিশ্বাস করি, তাতে আঘাত আনছে এই ইভ্যাঞ্জেলিক্যাল খ্রিস্টান মিশনারিজরা, যে গড হবে একটা essentially as they believe on the existence of the one God, monotheistic notion of God. So তাদের আইডেন্টিটি, তাদের সিস্টেম অফ ফেথ, ল্যাঙ্গুয়েজ, পলিটিক্স, প্রত্যেকটাতে অ্যাটাক এনে দ্য এন্টায়ার আইডিয়া অফ দ্য নেশনহুডকে ডিসম্যান্টল করার চেষ্টা করছে। So colonialism always tries to dismantle the notion of the nationhood. And finally, there occurs the effect of the colonialism on the domain of the world, on the image of India to the world. কি ঘটছে? একটা dehumanized, colonized race হিসেবে, the race who is not educated enough, the race who is not scientifically and technologically able enough, এইভাবে represent করার চেষ্টা। The representation of the colonized race to the world, there occurs the politics of representation. They are being represented in a completely different manner through the lens of the British or French colonialism. A colonial lens দিয়ে ইন্ডিয়ানদের, চাইনিজদের রিপ্রেজেন্ট করার চেষ্টা করছে। সো এই 3টে লেভেলে কলোনিয়ালিজমের এফেক্ট আমরা দেখতে পাচ্ছি, অন দ্য লেভেল অফ দ্য পার্সনহুড, ইন্ডিভিজুয়াল পার্সনহুড, নেশন অ্যান্ড দ্য হোল ওয়ার্ল্ড। 3টে লেয়ারে কলোনিয়ালিজমের এফেক্ট আমরা পড়তে দেখতে পাচ্ছি। এর পরের ক্লাসে আমরা ডিসকাস করব বিস্তৃতভাবে অ্যাবাউট পোস্ট কলোনিয়ালিজম and how it emerged as a very important academic discipline. Thank you.